বাংলাদেশের বাইরে থেকে নতুন করে অশান্তির আঁচ বাংলাদেশে ঝাপটা দিচ্ছে। যেমন একদিকে বাংলাদেশের বাইরে থেকে বারবার একটা চাপ তৈরি হচ্ছে, আমেরিকা চাপ দিচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেই হবে এই তদারকি সরকারকে। তারই পাশাপাশি চিন্তা হলো বর্ডার নিয়ে, সীমান্ত নিয়ে, যে সীমান্তে আরাকান বাহিনী রয়েছে এবং এই টেকনাফের কাছে অর্থাৎ নাফ নদীর ওপাশে সেন্ট মার্টিনস দ্বীপের কাছাকাছি এলাকায় সেখানে আরাকান বাহিনীর সঙ্গে রোহিঙ্গাদের যুদ্ধ চলছে। আর এদিকে ভয়ে কাঁপছে বাংলাদেশ, তার কারণ রোহিঙ্গা অনুপ্রবেশের পথ অনেক সহজ হয়ে যাবে সেখান থেকে। রোহিঙ্গারা যদি ঢুকে পড়ে তাহলে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। বাংলাদেশে রোহিঙ্গা ঢুকে পড়লে কত পরিমাণ রোহিঙ্গা ঢুকবে, তাদের জায়গা কিভাবে দেওয়া যাবে, কিন্তু কি পরিস্থিতি এখন সেখানে, কেন এই টেনশন করছে বাংলাদেশের তদারকি সরকার? কৃষাণু রয়েছেন আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন কৃষাণু, টেকনাফের কি অবস্থা এখন? যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে টেকনাফের দিকে সীমান্তের কাছে খুব জোরালো লড়াই চলছে রোহিঙ্গা বিদ্রোহীদের সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই চলছে এবং প্রচুর রোহিঙ্গা শিবির আক্রান্ত হয়েছে এবং রোহিঙ্গারা পালানোর চেষ্টাও করছেন, এটাও খুব বাস্তব। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে এমনকি মায়ানমারেও কিন্তু শক্তি বাড়াচ্ছে আরাকান আর্মি। তারা রাখাইন প্রদেশটা নিয়ে এসেছিলই, এবার তারা আন বলে শহরের দিকে এগোচ্ছে। সামরিক জুনটাও তাদের চাপে পড়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশের বিপদ আর একটু বেশি, কারণ হচ্ছে যে শোনা যাচ্ছে আরাকান আর্মির নজর রয়েছে সেন্ট মার্টিনস দ্বীপের উপরে। সেন্ট মার্টিনস দ্বীপ যদি আরাকান আর্মি দখলের চেষ্টা করে তাহলে কিন্তু সরাসরি বাংলাদেশের দোরগোড়ায় ঢুকে পড়লো আরাকান আর্মি। এটা আরেকটা বড় বিপদ হচ্ছে সেই মোহাম্মদ ইউনূসের সামনে। কৃষাণু, এখান থেকে দুটো বিষয় রয়েছে। প্রথমত তাহলে জোড়া বিপদ বলা যেতে পারে এখানে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকারের। এক, সেন্ট মার্টিনস হাতছাড়া হয়ে যেতে পারে, অর্থাৎ আরাকান বাহিনীর হাতে চলে যেতে পারে। দ্বিতীয়ত ওখানে তারা খেয়ে ওদিক থেকে বিপুল পরিমাণে রোহিঙ্গা ঢুকে যেতে পারে বাংলাদেশ সীমান্তের মধ্যে, তাই তো? একেবারেই কারণ হচ্ছে যে রোহিঙ্গাদের চাপ সামলানো এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা আছে তাতে যে বিপুল পরিমাণ শরণার্থী ঢোকে তাহলে বিষয় হচ্ছে যে তাহলে কিন্তু অর্থনৈতিক রূপে চাপ বাড়বে। এবং একই সঙ্গে যদি সেন্ট মার্টিন দ্বীপের দিকে নজর দেয় আরাকান আর্মি, অর্থাৎ এই দিকে একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক তাদের একটু অস্থির অবস্থায় রয়েছে এবং ওইদিকে যদি অন্তর্দিক থেকেও যদি আবার আরাকান আর্মির সঙ্গে তার যুদ্ধ বাড়ে তাহলে দুটো ফ্রন্টের সেনাবাহিনী রাখা একটা চাপ। আর দ্বিতীয় চাপ হচ্ছে যে এইটাকে যে যারা শরণার্থীরা ঢুকছে, কিছুদিন আগেই তুমি দেখেছো যে বাংলাদেশেরই এক সেনাধ্যক্ষ নিদান দিয়েছিলেন যে দরকার পড়লে সমস্ত রোহিঙ্গাকে মেরে ফেলা হোক, কিন্তু দেশের যেন তাদের রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হয় তাহলে তাদের সাংঘাতিক চাপ বাড়বে। বাংলাদেশে এখন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছেন সংখ্যালঘুরা। কখনো কখনো অবৈধ অনুপ্রবেশ করছে এবং কখনো কখনো পাসপোর্ট বানিয়ে যে করেই হোক বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু সেখানেও আবার সমস্যা। তার কারণ জাল পাসপোর্ট চক্র ভীষণভাবে ছড়িয়ে পড়েছে। তো এই জাল পাসপোর্ট চক্রে আরও একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কলকাতার পণ্যশ্রী থেকে। কিভাবে তাকে গ্রেপ্তার করা গেল? অমিত রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে অমিত? সমরেশ বিশ্বাস, তার ছেলে রিপন, এদেরকে জিজ্ঞাসাবাদ করে বা জেরা করেই দীপঙ্কর দাস নামে আরো একজনের হদিশ পাওয়া যায়। পর্ণশ্রী থানা এলাকায় তার বাড়ি, সেখানে অভিযান চালানো হয় কলকাতা পুলিশের তরফে। দীপঙ্করের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর নথিপত্র যেমন বাজেয়াপ্ত করা হয়েছে, একসঙ্গে এই দীপঙ্করকে দিয়েই সমরেশ বিভিন্ন জাল নথি তৈরি করার কাজ করতো। সেক্ষেত্রে দীপঙ্করকে জেরা করে আরো একটি জায়গার হদিশ পাওয়া যায় হরিদেবপুর থানা এলাকায়, সেখানে অভিযান চালানো হয় কলকাতা পুলিশের তরফে। সেখান থেকে প্রিন্টার, কম্পিউটার এবং প্রচুর পরিমাণে নথি বাজেয়াপ্ত করেছে। 36খানা ইন্ডিয়ান পাসপোর্ট এবং নিউজের বিষয় সেখান থেকে পাওয়া গেছে বলে পুলিশ তরফে দাবি করা হচ্ছে। এবং যে বিষয়টা বারবার উঠে আসছিল যে জাল আধার কার্ড, প্যান কার্ড, এমনকি তারা ব্যাংক অ্যাকাউন্টও যেমন ক্রিয়েট করে দিচ্ছিল বা ব্যাংক অ্যাকাউন্ট তারা খুলে দিচ্ছিল, সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সেখান থেকে পাওয়া গেছে। স্বাভাবিকভাবে দীপঙ্করকে জেরা করে আর কারো হদিশ পাওয়া যায় সেই বিষয়টা কিন্তু এমন তদন্তের আওতায় রয়েছে। ধন্যবাদ।